পেজ নাম্বার 168-এ গ্রামার পোর্শনে যে কাজটা রয়েছে সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 4, fill in the blanks with the appropriate form of the verbs. ফার্স্ট সেন্টেন্সটা বলেছে ইট ব্ল্যাঙ্ক সিন্স মর্নিং। ব্ল্যাঙ্কের জন্য তিনটে অপশন দেওয়া রয়েছে, রেইনস, রেইনিং, হ্যাজ বিন রেইনিং। সিন্স কথাটার অর্থ হলো থেকে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলে যাচ্ছে, মানে একটা কন্টিনিউ ব্যাপার রয়েছে। কিন্তু এখানে যে কন্টিনিউ এর জন্য রেইনিং রয়েছে এটা কিন্তু হবে না, কারণ কন্টিনিউয়াস হওয়ার জন্য সামনে একটা বিভার্ব হতে হতো, যেহেতু সামনে কোনো বিভার্ব দেওয়া নেই তাহলে রেইনিংটা তো হবে না। রেইনসও হবে না এই কারণে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, কারণ সকাল থেকে বৃষ্টি হয় এরকম তো নয় যে প্রতিদিনই সকাল থেকে বৃষ্টি হয়, আজকে হচ্ছে, তার মানে এই রেইনস এটাও হবে না এখানে কারেক্ট অ্যান্সার। পড়ে থাকলো হ্যাজ বিন রেইনিং। হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন এর জন্য আমরা বুঝতে পারছি যে আগে থেকে শুরু হয়েছে, আর রেইনিং এর জন্য বুঝতে পারছি যে এখনো কন্টিনিউ চলছে। হ্যাজ বিন রেইনিং। আর এটা কেন ইউজ হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ ইউজড উইথ since morning to show an action continuing till now. It has been raining since morning. Next sentence ta holo, the boy did not go, went or has not gone to school. বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে, তার মানে স্কুলে যায়নি। আর এখানে ওয়েন্টটা তাহলে হবে না, ওয়েন্ট মানে গিয়েছিল বোঝাচ্ছে, তাহলে এখানে ওয়েন্টটা হচ্ছে না। পড়ে থাকলো ডিড নট গো, আর একটা হচ্ছে হ্যাজ নট। ডিড নট গো বলতে পুরোপুরি একদমই পাস্ট টেন্স হয়ে যায়, আগে শুরু হয়েছে কিন্তু এখনো তার ফল বর্তমান, সেক্ষেত্রে হ্যাজ নট গনটা হবে কারেক্ট অ্যান্সার। সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ নট গন। আর এটা ইউজ হয়েছে কেন? ইট ইজ ইউজড বিকজ দি এফেক্ট নট গোয়িং টু স্কুল ইজ স্টিল ট্রু। সে যে স্কুলে যায়নি সেটা এখনো তার সত্যতা রয়েছে। দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল। নেক্সট সেন্টেন্সটা হলো হি ব্ল্যাঙ্ক enjoyed, was enjoying, is enjoying natural scenery sitting beside the window. এখানে কোথাও নাও দেওয়া থাকতো তাহলে ইজ হতো, যেহেতু নাও দেওয়া নেই তাই এখানে was হবে কারেক্ট অ্যান্সার। was enjoying টা কারেক্ট অ্যান্সার। was enjoying টা কেন হলো? past continuous shows an action in progress in the past. পাস্টে কিছুক্ষণ ধরে এই ঘটনাটা ঘটেছিল সেটা বোঝানোর জন্যই past continuousটা এখানে ব্যবহার করা হয়েছে। he was enjoying natural scenery sitting beside the window. 5a-তে রয়েছে fill in the blanks with the appropriate article or preposition. সেন্টেন্সটা হলো blank Government Engineering University in Western Orissa has taken disciplinary action blank 100 students blank misconduct breaches of discipline and poor attendance. প্রথমে যেটা বলেছে, প্রথমে যে ব্ল্যাঙ্কে যেটা হবে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অর্থাৎ একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ইনডেফিনাইট একটা আর্টিকেল হবে, ইনডেফিনাইট আর্টিকেল দুটোই হয় এ অর অ্যান, যে কোনো একটা এখানে হতে পারে। অ্যান এখানে হবে না যেহেতু গভর্নমেন্ট এটা কনসোনেন্ট এবং কনসোনেন্ট সাউন্ডও হচ্ছে এখানে, তাই এখানে হবে এ। আ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। ইন ওয়েস্টার্ন ওড়িশা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন। অ্যাকশন আমরা নিই কারোর বিরুদ্ধে, বিরুদ্ধে ইংরেজি হয় এগেইনস্ট, তাহলে এইখানের ব্ল্যাঙ্কে হবে এগেইনস্ট। এগেইনস্ট 100 স্টুডেন্টস ব্ল্যাঙ্ক মিসকন্ডাক্ট। কিসের কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? কারণ বোঝানোর জন্য এখানে ইউজ হবে ফর। ফর হবে লাস্ট ব্ল্যাঙ্কের জন্য কারেক্ট অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা হলো A government engineering university in Western Orissa has taken disciplinary action against 100 students for misconduct, breaches of discipline and poor attendance. এখানে প্রথমে যেটা ব্যবহার হয়েছে এটা কেন ইউজ হয়েছে? ইউজড বিফোর আ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা ইউনিভার্সিটির কথা বলা হয়েছে তাই হলো। আর এগেইনস্ট কেন ইউজ হয়েছে? এগেইনস্ট ইউজড উইথ অ্যাকশন, অ্যাকশন এগেইনস্ট সামওয়ান, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে আমরা এগেইনস্ট কথাটাই ব্যবহার করি। আর ফর ইউজ হয়েছে ইউজ টু শো রিজন, রিজন বোঝানোর জন্য ফর, এটার জন্য, জন্য এমনিতেও ফর এর বাংলা হচ্ছে জন্য। 5b-তে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথম কি ডিরেকশন দেওয়া হয়েছে? চেঞ্জ দ্য মুড অফ নারেশন, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটার ন্যারেশন চেঞ্জ করতে হবে। সেন্টেন্সটা আছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ। ছেলেগুলো বলল যে আমরা
ম্যাচটা জিতে গেছে, হুররে। হুররে হচ্ছে একটা এক্সপ্রেশন অফ জয়। এইটাকে, এই হুররে ওয়ার্ডটা দেখেই আমরা বুঝতে পারলাম যেটা একটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এটাকে কেমন ভাবে লিখবো? যেমন শুরুতে আমরা লিখে নেব দ্য বয় সেইড, শেষেরটাকে আগে আনবো। সেইডটার জন্য আমরা এই যে হুররেটা দেখতে পাচ্ছি, এটা দেখেই বুঝতে পারলাম যে তারা আনন্দের সঙ্গে এই কথাটা বলেছে। তাহলে এক্সক্লেমড উইথ জয়, হুররেটা দেখেই আমরা এটা বসালাম, এক্সক্লেমড উইথ জয়। এবার কমা আর কোটেশন তোলার জন্য আমরা কি জানি? দ্যাট ইউজ করতে হয়, দ্যাট ইউজ করলাম। এবারে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এবার বুঝে নিতে হবে উই বলতে কারা বলছে। ছেলেরা বলছে যে আমরা ম্যাচটা জিতেছি, তার মানে ইনডিরেক্ট স্পিচে কি হবে? তারা, তারা ম্যাচটা জিতেছে। আর আমরা জানি বাইরে পাস্ট টেন্স থাকলে আর ভিতরে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট হয়ে যায়। এখানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, আমরা করে দেব পাস্ট পারফেক্ট। হ্যাভ ওন, সেটা হয়ে যাবে হ্যাড ওন, দে হ্যাড ওন। এবার দ্য ম্যাচই থেকে গেল। হুররে শব্দটা কিন্তু আর আমরা এই সেন্টেন্সে বসাবো না, এটা শুধু একটা এক্সপ্রেশন, এটা দেখেই আমরা বুঝে গেলাম যে এ আনন্দের সঙ্গে বলেছে। তাই হুররের জন্য আমরা এক্সক্লেমড উইথ জয় এটা বসালাম। আর হ্যাভ ওন, এটা তো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটা হয়ে গেল হ্যাড ওন। টেন্স চেঞ্জেস ইন ইনডিরেক্ট স্পিচ, এটা আমরা জানি। সো দ্য অ্যান্সার ইজ দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। 5B 2তে রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে বলেছে ইটস নট পিন্টু টেলিং আ লাই, এটা দেখে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ইন্টারোগেটিভ নেগেটিভে রয়েছে। এটাকে আমরা নেগেটিভেই করব এবং ইন্টারোগেটিভেই করব। কিন্তু যাদের একটু প্রবলেম হতে পারে যে সরাসরি ইন্টারোগেটিভ থেকে আবার ভয়েস চেঞ্জ করতে হচ্ছে, আবার ইন্টারোগেটিভেও রাখতে হচ্ছে, সেক্ষেত্রে তারা নিজেদের মতন করে এটাকে একবার অ্যাসার্টিভ রাফে করে নিতে পারো। যদি মনে করো যে আমাদের প্রবলেম হতে পারে, তাদের ক্ষেত্রে বলছি, তারা একটা রাফে করে নিতে পারো যে ইটস নট পিন্টু টেলিং আ লাই। তাহলে এটাকে যদি নর্মাল সেন্টেন্সে হতো, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে হতো, তখন কিরকম হতো? পিন্টু ইজ নট টেলিং আ লাই। এখানে সাবজেক্ট হলো পিন্টু আর অবজেক্ট হলো আ লাই। ইজ নট টেলিং এটা হলো ভার্ব। তাহলে আ লাইটা আগে যেত, যেহেতু অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যায় ভয়েস চেঞ্জ করলে, আর পিন্টুটা হয়ে যাবে বাই পিন্টু। আর ইজ নট লাইং, ইজ নটের জায়গাতে থেকে যাবে, টেলিং এর জন্য বিং টোল্ড হয়ে যাবে। তাহলে হতো আ লাই ইজ নট বিং টোল্ড বাই পিন্টু। ইজ নটের মতন থেকে গেল। আর কন্টিনিউয়াস টেন্স হলে আমরা জানি যে একটা বিং কথাটা অ্যাড হয়, বিং ওয়ার্ড অ্যাড হয় আর ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়, সেরকমই থাকে। আ লাই ইজ নট বিং টোল্ড বাই পিন্টু। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে বি ভার্বটা আগে যাবে এবং নেগেটিভ ওয়ার্ডটাকেও আগে নিয়ে নেব। তাহলে এইটুকুনি শুধু আগে যদি বেরিয়ে আসে তাহলে কি হয়ে যাবে? ইজ নট আ লাই থেকে গেল, ইজ নট আ লাই, পড়ে থাকলো বিং টোল্ড বাই পিন্টু, তাহলে ইটস নট আ লাই বিং টোল্ড বাই পিন্টু। সরাসরি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সেই প্যাসিভে করতে হয় তখন একটু মিস্টেক হয়ে যায়। সেক্ষেত্রে যাদের প্রবলেম হয় তারা একটু রাফলি এইভাবে করে নিতে পারো। যারা ডিরেক্টলি করো সেক্ষেত্রে আরেকবার বলে নি, ইজ নট, এখানেও ইজ নট হলো, আমাদের দেখে নিতে হবে যে পিন্টুও সিঙ্গুলার নাম্বার ছিল আর লাইও সিঙ্গুলার নাম্বার, ভার্বেরও কোনো চেঞ্জ হচ্ছে না, তাই ইজ নটই আমরা ডিরেক্টলি এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বসে দিলাম। এবারে আ লাইয়ের পজিশনটা সামনে দিয়ে দিলাম, আ লাই, টেলিং ছিল, বিং টোল্ড করে দিলাম, পিন্টুর জন্য বাই পিন্টু করে দিলাম। এইভাবেও করা যায়, এটা আরো সহজ হয়ে যায়। কিন্তু যাদের মনে হয় যে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে, শুধুমাত্র তাদের জন্যই আমরা এই রিভার্স প্রক্রিয়াটা করে নিতে বললাম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হচ্ছে, এটা মনে রাখতে হবে। আর অবজেক্ট বিকাম সাবজেক্ট, যখনই এরকম হয় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। ইটস ভেরি সিম্পল। সো দ্য অ্যান্সার ইজ ইটস নট আ লাই বিং টোল্ড বাই পিন্টু। 5B এর নাম্বার 3 এ রয়েছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটার ডিগ্রি চেঞ্জ করতে হবে। দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দে আর। অ্যান্সার আমরা করব পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রি এটা রয়েছে কম্প্যারেটিভ ডিগ্রিতে রয়েছে, আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি, আর এটা সুপারলেটিভ ডিগ্রি হবে না। আমরা করছি পজিটিভ ডিগ্রিতে কি করব? দ্যানের পরে যেটা আছে দে আর আমরা এখানে বসিয়ে দেব। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন পজিটিভ ডিগ্রি করব, it is a negative sentence. Always you have to remember that positive degree, whatever the positive degree it is actually a negative sentence. So negative করার জন্য একটা নট দিলাম।
অন্যান্য সেন্টেন্সে আমরা নো আদার দিই কিংবা ভেরি ফিউ দিই, ভেরি ফিউ অলসো আ নেগেটিভ ওয়ার্ড, তো সেইভাবে সেটা পজিটিভ ডিগ্রি হয়ে যায়। এখানে আর আমরা ওইভাবে করতে পারবো না, নো আদার বা ভেরি ফিউ দিয়ে করা যাচ্ছে না, নর্মালি আমরা করছি। তাহলে একটা আলাদা করে নট আমরা বসাবোই, এই নটটা বসিয়ে আমরা এটাকে নেগেটিভ শো করছি। দেয়ার আর নট, এবার মেন যে অ্যাডজেক্টিভটা ছিল কম্পারেটিভে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গারের পজিটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে স্ট্রং। আর আমরা জানি স্ট্রং এর আগে আমরা অ্যাজ বসাই আর পরেও অ্যাজ বসাই। এখানে এই যে দেয়ার এনার্জিটা রয়েছে সেটাকে আমরা এখানে নিয়ে নিলাম স্ট্রং ইন এনার্জি, পুরোটাকে নিয়ে নিলাম স্ট্রং ইন এনার্জি, অ্যাজ স্ট্রং ইন এনার্জি অ্যাজ দেম, দেয়ারটাকে দেম করা হলো। এটাকে আরেকটু কারেক্ট ভাবে বললে, মানে স্কুল স্টাইলে যদি এটাকে বলা যেত তাহলে এটা হতো দে আর নট সো স্ট্রং ইন এনার্জি অ্যাজ দে। মানে কম্পারেটিভ ডিগ্রিতে যেটা রয়েছে সেখান থেকে যখন আমরা পজিটিভ করি তখন ইউজ করি কি, ইউজিং নট, নট তো ব্যবহার করি, প্লাস অ্যাজও দিতে পারি অথবা সোও দিতে পারি। আর মাঝখানে যেটা আমরা ডিগ্রি যেটা চেঞ্জ করি সেটা করি, মানে পজিটিভ ডিগ্রিতে বসি আবার অ্যাজ দিই, অ্যাজ পজিটিভ ডিগ্রি আবার অ্যাজ দিই, অথবা সো ওই পজিটিভ ডিগ্রিটা বসাতে পারি তারপরে আবার অ্যাজ দিতে পারি। আচ্ছা, এবারে আরেকটা কনফিউশন হতে পারে যে এইটা এরকম এরকম তো দেওয়া রয়েছে, এই দুটো অ্যান্সার করে দেওয়া রয়েছে। আরেকটা মনে হতে পারে যে এটা কিরকম হতে পারে, দেয়ার এনার্জি পুরোটাকেই যদি আমরা সাবজেক্ট করি, আর দে আর তো এখানে রয়েছে, এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, এটা এখানে এদিকে গেলে অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন কি হবে, দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। এইভাবেও করা যেতে পারো, সিম্পলি এইভাবেও করা যেতে পারতো বা এইভাবেও করা যায়। 5C-তে রয়েছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইউজিং কারেক্ট ফ্রেজাল ভার্বস। এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো রয়েছে, ভার্বগুলো রয়েছে, এটার পরিবর্তে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। 4টে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, মেক আপ, ব্রিং আপ, লুক ডাউন আপন, কাম রাউন্ড। এই 4টে ফ্রেজাল ভার্বের মধ্যে 3টে ফ্রেজাল ভার্ব হবে, 3টে সেন্টেন্সের জন্য আমরা বসাবো এবং একটা ফ্রেজাল ভার্ব এখানে এক্সট্রা থাকবে। ফার্স্ট সেন্টেন্সটা হলো আ লেজি ম্যান ডেসপাইসড ফিজিক্যাল ওয়ার্ক, মানে কুড়ে লোকটা শারীরিক যে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম এটাকে অবজ্ঞা করে, মানে এটাকে ঘৃণা করে। সেক্ষেত্রে কোন ওয়ার্ডটা হতে পারে, ঘৃণা করা ইংরেজি হচ্ছে লুক ডাউন আপন। তাহলে এইখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে লুক ডাউন আপনটাকেও আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। বেসিক্যালি ফার্স্ট যে ভার্বটা আছে সেটাকে পাস্ট টেন্সে আমরা করে দেবো, বাকি যেগুলো প্রিপোজিশন আছে এর পাশে বসিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হবে আ লেজি ম্যান লুকড ডাউন আপন ফিজিক্যাল ওয়ার্ক। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হলো দ্য গভর্নমেন্টস শুড কম্পেনসেট দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিমস। পরিবারকে গভর্নমেন্ট কিছু কম্পেনসেট করবে, ক্ষতিপূরণ দেবে। মেকআপ মানে ক্ষতিপূরণ করা। তাহলে দ্য গভর্নমেন্ট শুডের পরে যে কম্পেনসেটের যে জায়গাটা আছে এর পরিবর্তে আমরা মেকআপ লিখবো। এখানে ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, শুডের পরে যেহেতু শুড একটা মডেল তাই ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্মেই বসবে, এখানে ফ্রেজাল ভার্বও মেকআপই থাকবে। ফ্যামিলি অফ দ্য ভিকটিমস or the government should make up the laws to the family of the victims. Next sentence-টাতে underlined word-টা ছিল reared. reared মানে পালন করা, was reared মানে পালিত হয়েছিল। The orphan was reared by one of his relatives. অনাথ বাচ্চাটা তার একটা আত্মীয়র কাছে বড় হয়েছিল, পালিত হয়েছিল। পালন করা ইংরেজি bring up হয়, এবং যেহেতু এটা প্যাসিভে আছে past tense এবং প্যাসিভে রয়েছে তাহলে was দিয়ে bring এরও past participle from brought হবে এখানে correct answer. The orphan was brought up by one of his relatives. Extra phrasal verb রয়ে গেল come round এখানে কোথাও ইউজ হয়নি, so it is an extra phrasal verb here.